ফেনু তারপরেই বলছেন যে আমি যখন এই বইখানে লিখছি তখন আমাকে শত শত পৃষ্ঠা তাড়িয়ে বেড়াচ্ছে। এই বইয়ের পৃষ্ঠাগুলো তাদের ইচ্ছা আমার ওপর চাপানোর চেষ্টা করছে। লক্ষ্য করে দেখুন, আপনি যখন কোনো কিছু লিখবেন, লিখতে যাওয়ার সময় আপনাদের মধ্যে কেউ কি গল্প লেখেন? একটা হাত উঠলেও না, বাংলাদেশে ফিকশনের ভবিষ্যৎ খুবই খারাপ বলেই মনে হচ্ছে। তো যারা গল্প লেখেন, যারা কবিতা লেখেন, তারা জানেন যে একটা নির্দিষ্ট সময় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আপনি লিখবেন গল্প বা কবিতা। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যাওয়ার পর মজার ব্যাপার ঘটবে কি জানেন? আপনি দেখবেন যে আপনার গল্পের, আপনার উপন্যাসের যে চরিত্রগুলো শেয়ানা হয়ে আছে। আপনি চাইলেও আপনার গল্পের চরিত্র দিয়ে, আপনার উপন্যাসের চরিত্রকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দেখবেন যে আপনি বরং নিজেই আপনার তৈরি করা চরিত্রের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, চরিত্রগুলো জীবন্ত হয়ে যাচ্ছে। ফ্রান্স ফানও সেই কথা বলছেন। আর উনি যে বইখানে লিখতে যাচ্ছেন, এই যে কালা চামড়া ধলা মুখোশ, এই বইখানে নিজে যে পৃষ্ঠাগুলো আছে, এই বইয়ের পৃষ্ঠাগুলো লেখককে তাড়িয়ে বেড়াচ্ছে। উনি কি লিখবেন সে লেখার ক্ষেত্রে তিনি স্বাধীন নন। তিনি যা লিখবেন তাই তাকে নিয়ন্ত্রিত করে বেড়াচ্ছে। তিনি জানতে চাচ্ছেন যে মানুষ কি, তিনি জানতে চাচ্ছেন একজন মানুষ কি চায়, তিনি আরও জানতে চাচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ কি চায়। তিনি বলছেন যে দেখো, আমি আমার কালো ভাইদের মনে খুব উদ্রেক হবে এই ভয় থাকা সত্ত্বেও বলছি যে আসলে কৃষ্ণাঙ্গ মানুষ না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে বলা হবে, কৃষ্ণাঙ্গ কে? কারা কৃষ্ণাঙ্গ? কালো মানুষ কে? আপনাদের কি মনে হয়? আপনাদের নিজেদের পাঠ, আপনাদের নিজেদের অভিজ্ঞতা, আপনাদের নিজেদের চেনা জানা, আপনারা গল্প পড়েছেন, আপনারা সিনেমা দেখেছেন, আপনারা পত্রপত্রিকায় পড়েন, আপনারা কিছুদিন পর পর দেখেন যে যাকে বলে ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রে 2 দিন পর পর কালো মানুষদের প্রবল বিদ্রোহ এবং বিক্ষোভ শুরু হয়ে যায়। এখন আপনারা বলেন যে আপনার কালো মানুষ বলতে কাদেরকে বুঝছেন? আপনার কালো মানুষ বলতে কাদের কথা মাথার মধ্যে আসে? কেউ কি বলবেন? আমি মাইক্রোফোন দিতে রাজি আছি যদি কেউ বলতে চায়। এই যে মাইক্রোফোন আছে কিন্তু এখানে। এই যে একজন পাওয়া গেল, তাকে কি একটা হাততালি দেওয়া উচিত? দুঃসাহসী ব্যক্তি। কালো বেসিক্যালি আমরা যেটা বলছি হচ্ছে গায়ের রং, এটা দিয়ে আসলে ডিফাইন করা হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। যে আরো যদি ডিটেইলে বলি, নিগ্রো পুরো ওয়ার্ল্ডেই দেখা যায় যে কৃষ্ণাঙ্গদের একটা এই সমস্যাটা ফেস করতে হয়। আমি যদি সাউথ আফ্রিকার কথা বলি, আমি যদি ব্রাজিলের কথা বলি, বিশেষ করে স্পোর্টসে এটা অনেক বেশি হয় যে এই বর্ণবাদের ব্যাপারটা। বাট আমার কাছে কালো ব্যাপারটা হচ্ছে মানুষের মন। আপনি যদি ভেতর থেকে স্বচ্ছ থাকেন তাহলে আমার কাছে মনে হয় ওই মানুষটা আসলে যদি বাহ্যিক দিক থেকে কালো হয়, সে আসলে সত্যিকারের সাদা মানুষ। বাট আপনি যদি সবভাবে সাদাও হন, বাট আপনার মনের মধ্যে ওই ব্যাপারটা নাই, মনের দিক থেকে কালো, আমার কাছে মনে হয় যে ওই লোকটাই আসলে কালো। চমৎকার চমৎকার। তার মানে এইটুকু বোঝা গেল যে কালো মানুষ বলতে শুধুমাত্র আপনার কথার সাপেক্ষে কালো মানুষ বলতে শুধুমাত্র গায়ের চামড়ার ব্যাপার নয়, তাই তো? এটা মোটামুটি সবাই একমত। আচ্ছা, এই যে বইটা নিয়ে আমরা কথা বলছি, ফ্রান্স ফাননের, এই বইটা লেখা হয়েছে আলজেরিয়াতে। ফ্রান্স ফানন ছিলেন একজন মনোবিদ, সাইকিয়াট্রিস্ট, মনোবিদ। তিনি মার্টিনিক নামে জায়গার একজন কালো চামড়ার মানুষ। তিনি পড়ালেখা করেছেন ফ্রান্সে মনোবিদ্যা নিয়ে, এবং পরবর্তীকালে তিনি আলজেরিয়াতে একটা যাকে বলা হয় একটা হাসপাতালের মধ্যে তিনি কাজ করতেন। সেই সময় আলজেরিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ। আলজেরিয়াকে 1830 সালে ফ্রান্স দখল করে নেয়। সেখানকার জনগোষ্ঠীর 90% ছিল মুসলিম সম্প্রদায়ের,
বারবার নামে একটা জাতি আলজেরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বড় একটা অংশ সামাজিকভাবে তারা। কিন্তু এই সময়টাতে আলজেরিয়া দখল করে ফ্রান্স পুরো আলজেরিয়ার সমস্ত সম্পদ নিজের মতো করে দখল করে নেয়। এক একটা উপনিবেশ এক একটা আলাদা আলাদা চরিত্র রক্ষা করে। যেমন ইংরেজরা কখনো তাদের দখল করা উপনিবেশে বসবাস করে, ওই জায়গায় তারা থাকেনি। তারা শুধুমাত্র এই জায়গাটাকে, তাদের উপনিবেশকে দুধের গরুর মতো ব্যবহার করত। কখনো তারা নিজে ওই জায়গায় থাকেনি, ওই জায়গার জনগোষ্ঠীর সঙ্গে, ওই জায়গার সংস্কৃতির সঙ্গে কখনো তারা কোনো ধরনের সংশ্লিষ্টতা অনুভব করেনি। ওই জায়গার ভাষা তারা নিজেদের মতো করে বদলে দিয়েছে, কিন্তু ওই জায়গার ভাষা তারা নষ্ট করে দেয়। ইংরেজি শিখিয়ে নিজেদের ভাষা ভুলিয়ে দেয়। সেই জায়গা থেকে আবার ফরাসিরা যে জায়গায় গেছে, সেই জায়গায় তারা ওই জায়গার ভাষাকে একেবারেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, একেবারেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিজেরা আবার সেখানে বসবাস করে। সেই জায়গা থেকে আবার আপনি যদি স্পেনীয় উপনিবেশকারীদের দিকে তাকান, তারা নিজেরাই তাদের দখল করা উপনিবেশের মধ্যে বসবাস করেছে, ওই জায়গার ভাষা গ্রহণ করেছে, নিজেদের ভাষা উপনিবেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন লাতিন আমেরিকায় যতগুলো উপনিবেশ বিরোধী আন্দোলন হয়েছে, সেই উপনিবেশ বিরোধী আন্দোলন স্প্যানিশদের বিরুদ্ধে স্পেনীয়রা নিজেরাই আবার আন্দোলন করেছে। তার মানে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে স্পেনীয়রা মিলে গেছে, স্পেনের ভাষা ছড়িয়ে দিয়েছে এবং নিজেরা ওই জনগোষ্ঠীর সঙ্গে ওই ভূমিতে নিজেদেরকে অভিবাসী রূপে মিলিয়ে নিয়েছে। ফরাসিরা যে জায়গায় গেছে সেখানে তারা নিজেদের ভাষাকে চাপিয়ে দিয়েছে প্রবলভাবে। স্থানীয় যে ভাষাগুলো ছিল, সে স্থানীয় ভাষাগুলোকে তারা বিন্দুমাত্র বেড়ে ওঠার সুযোগ দেয়। 1830 সালে ফ্রান্স আলজেরিয়া দখল করবার পর সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। সেখানে ওই এলাকার নিজস্ব জনগোষ্ঠী দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ফরাসিদের হাতে স্বীকৃতি পেয়েছিল। তারা, যে ফরাসি স্যাটেলাররা যারা ছিল, তারাই ছিল সেখানকার সব কিছুর মালিক। ফরাসি ভাষা সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে। আলজেরিয়ারদের আরবি ভাষা, বারবারদের ভাষা, সংস্কৃতি সেখানে প্রান্তিক হয়ে গিয়েছিল। তারপর 1945 সন নাগাদ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তখন বিশ্বব্যাপী কিন্তু উপনিবেশ বিরোধী আন্দোলন চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। আপনারা জানেন যে 1945-এর মাত্র 2 বছর পরই ভারতবর্ষ থেকে ইংরেজরা নিজেদের পাত্তারি গুটিয়ে নেয়। ভারত এবং পাকিস্তান নামে দুটো আলাদা রাষ্ট্র হয়ে যায়। ঠিক এর ওই সময়টাতেই 1945 সনে ফ্রান্সেও প্রথমবারের মতো আলজেরিয়াতেও ফ্রান্স বিরোধী উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয়। সে আন্দোলনের দমাতে গিয়ে ফরাসিরা সেই সময়ে তাদের হিসাব মতে 6000 আলজেরীয়কে হত্যা করে। আলজেরীয়দের মতে অন্তত 45,000 আলজেরীয়দেরকে সেই সময় স্বাধীনতা চাওয়ার অপরাধে হত্যা করা হয়েছিল। এর ঠিক পরপরই আলজেরিয়াতে ফ্রান্স বিরোধী, ফরাসিদের উপনিবেশ বিরোধী সশস্ত্র মুক্তি সংগ্রাম শুরু হয়। ফ্রান্স ফানন সেই সময় ছাত্র। তিনি এই সমস্ত আন্দোলনগুলোকে গভীরভাবে দেখতেন, উপলব্ধি করতেন। আবার একই সঙ্গে তিনি সরাসরি ফ্রান্সে গিয়ে পড়ালেখা করছেন। পড়ালেখা হচ্ছে কাদের কারিকুলামে? যাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম পড়ছে। কারা? যারা মুক্তির সংগ্রাম করছে তারাই যাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করা হবে তাদের কারিকুলামে, তাদের ভাষায় পড়ালেখা করছে। এই যে বইটি কালা চামড়া ধলা মুখোশ, এই বইটি ছেপে বের হয় 1952 সালে।
এর পরপরই ফ্রান্স থেকে এসে ফ্রান্সের লেখাপড়া সম্পন্ন করে ফ্রান্স ফানন আলজেরিয়াতে একটি হাসপাতালে মনোবিদ হিসেবে, সাইকিয়াট্রিস্ট হিসেবে যোগ দেন। তিনি লক্ষ্য করে দেখেন মনোবিদ হিসেবে যে আন্দোলন করা হচ্ছে, সংগ্রাম করা হচ্ছে উপনিবেশ বিরোধী, সেই সংগ্রামটা কেন যেন শুধুমাত্র বাহ্যিক। তার মনে হচ্ছে এই সংগ্রামটা কেবলমাত্র বাইরের দিকে হচ্ছে, অর্থনৈতিক মুক্তির কথা বলা হচ্ছে, ফরাসিদেরকে রাজপথে নেমে রাজপথ থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে, দেশ ছাড়ার কথা বলা হচ্ছে। তখন ফ্রান্স ফ্যাননের মনে হয়েছিল, যেহেতু তিনি নিজে একজন মনোবিদ, মনোবিজ্ঞানী, তার মনে হয়েছিল যে আচ্ছা, এই যে উপনিবেশ, এটি কি কেবলমাত্র মাটিতে হয়? এটি কি কেবলমাত্র ভূমির মধ্যে হয়? কেমন করে অল্প কয়েকজন মানুষ এত কোটি কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কিসের মধ্যে দিয়ে, কোন জোরে দাস করে রাখে? এই যে মানুষকে অধীন করে রাখা, এই যে মানুষকে দাস করে রাখা, এই যে উপনিবেশের মধ্যে দিয়ে কিছু মানুষ, সাদা চামড়ার কিছু মানুষ, অল্প কিছু মানুষ কোটি কোটি মানুষকে অধীনস্থ করে রাখে, সেটা কিসের মধ্যে দিয়ে? কেন ক্লাইভের বাহিনী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন একটা করে ঢিল ছুঁড়ে দিলে যারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, কেন তারা প্রবল প্রতাপে আমাদেরকে 200 বছর শাসন করতে পেরেছিল? কোথায় রহস্য? কিসের মাধ্যমে পারলেন? কেন ফ্রান্সেও আলজেরিয়াতে অল্প কিছু ফরাসি আলজেরিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি অধিবাসীদেরকে দাস করে রাখতে পারলেন, অধীনস্থ করে রাখতে পারলেন অল্প কয়েকজন মানুষ? ফ্যানোর মাথায় প্রশ্ন এসেছিল, কিভাবে তাহলে এই মুক্তি কাকে বলবে? যে রাজপথে দেখছি, এই যে সশস্ত্র সংগ্রাম দেখছি ফরাসিদের বিরুদ্ধে, আলজেরীয়দের, এটাই কি মুক্তি নিশ্চিত করতে পারবে? মুক্তিটা আমরা কিসের থেকে চাচ্ছি? এই মুক্তিটা কিসের থেকে চাচ্ছি, এই প্রশ্ন যখন আমরা করি, তখন আসলে প্রশ্ন করতে হয়, আমরা কিভাবে দাস হয়ে আছি। ওই প্রশ্ন, কিভাবে অল্প কয়েকজন মাত্র সাদা চামড়ার মানুষ কোটি কোটি কালো চামড়ার মানুষকে দাস বানিয়ে রাখতে পারে? কেন ক্লাইভের বাহিনীর দিকে তাকিয়ে থাকা বাঙালিরা একটাও আধলা ছোঁড়ার কথা মাথায় আসে না? ফ্রানোর তখন খুব স্বাভাবিকভাবেই মনে এসেছিল, তাহলে মুক্তিটা কিভাবে আসবে? মুক্তিটা কিভাবে আসবে এটা প্রশ্ন করতে হয় তখনই যখন আমরা চিহ্নিত করতে পারি আমরা কিসের থেকে মুক্তি চাচ্ছি। যখন এই প্রশ্ন আসে, আমরা কিভাবে দাস হয়ে আছি, কোন শক্তি আমাদেরকে দাস করে রেখেছে। আপনারা লেনিনের একটা বিখ্যাত কথা হয়তো জানেন। লেনিন বলছিলেন, যখন কোনো দাস অনুভব করে যে তার পায়ে শেকল আছে, তখনই তার দাসত্ব থেকে অর্ধেক মুক্তি ঘুচে যায়। তার মানে কাউকে দাস করে রাখার সবচাইতে সহজ উপায় হচ্ছে তার পায়ে যে শেকল আছে এটা বুঝতে না দেয়া। যখন আপনি আপনার পায়ে শেকলকেই ধরতে পারবেন না, যখন আপনি জানবেনই না যে আপনার পায়ে শেকল আছে, যখন আপনি আপনার পায়ে পরানো শেকলকে অলংকার বলে মেনে নেবেন, তখন আপনার আর কোনোদিন মুক্তি ঘটবে না। কারণ আপনি শেকলকে আপনার অলংকার বলে চিনে নিয়েছেন, কারণ আপনি শেকলকে চিনতেই পারছেন না। আপনি শেকলকে মনে করছেন আপনার মাথার চুলের মতো, গলায় ঝোলানো মতির মালার মতো কোনো অলংকার। ফ্যানোর মনে হয়েছিল মুক্তি কেবলমাত্র রাজপথে হয় না, মুক্তি কেবলমাত্র সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে হয় না। কারণ মুক্তি পেতে হলে সবার আগে জানা দরকার কি আমাকে দাস বানিয়ে রেখেছে। ফ্যানোর মনে হয়েছিল দাস তাকে বানিয়ে রেখেছে কারণ আমরা দাস হয়ে থাকাকে অস্বীকার করতে চাই। আমরা দাস হয়ে থাকাকে অস্বীকার করতে চাই। কথার খুব গুরুত্ব দিয়ে খেয়াল করে দেখবেন। একটু পরেই আমি আমার কথাগুলোর মধ্যে দিয়ে আমাদের নিজের জীবনে ফিরে আসতে চাইব। যদি এই কথাগুলোর সঙ্গে আমাদের আজকের বাংলাদেশের, আজকের পৃথিবীর, আপনার জীবনের সঙ্গে
আমার জীবনের সঙ্গে কথাগুলো যদি কোনো সম্পর্ক না থাকতো, ফ্রান্স ফ্যাননের এই কালা চামড়া ধলা মুখোশ নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই ছিল না।